নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। তো আমরা আজকে করব প্রিঅ্যাম্বল। অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখন থেকে আমি যখনই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লিখব তখন আমি COI ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার এই প্রিঅ্যাম্বল কথাটার অর্থ কি? প্রিঅ্যাম্বল কথাটার বাংলা অর্থ হলো প্রস্তাবনা। আমরা এতদিনে মোটামুটি কনস্টিটিউশনের বেশ কিছু জিনিস শিখেছি এবং কনস্টিটিউশন কথাটির সঙ্গে আমরা ভালোভাবে পরিচিত হয়েছি। তো কনস্টিটিউশন যদি একটা বই হয়, সেই বইয়ের প্রথম পাতাতেই যে বিষয়টা লেখা থাকবে সেটা হলো প্রস্তাবনা, অর্থাৎ প্রিঅ্যাম্বল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা লিখি প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা। আমরা প্রিঅ্যাম্বল, আমাদের কনস্টিটিউশনের প্রিঅ্যাম্বলে কি লেখা আছে সেটা সম্পূর্ণ আমাদেরকে মনে রাখতে হবে এবং তার ভেতরের বিভিন্ন শব্দগুলি আমরা যখনই পড়ব তার মিনিং এবং তার সিগনিফিকেন্স কি, এইগুলো নিয়ে আমাদের আজকের এবং আগামী সময়ের ডিসকাশন চলবে। তো সবার আগে আমরা এটা জানার চেষ্টা করি যে এই প্রিঅ্যাম্বল জিনিসটা কি। অ্যাকচুয়ালি প্রিঅ্যাম্বল জিনিসটাকে আমরা বলতে পারি প্রিফেস, বা আমরা বলতে পারি সামারি। সামারির বাংলা কি? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সার, এরকমই একটা বাংলা অর্থ। মানে আমাদের কনস্টিটিউশনে তো অনেক ল রয়েছে, আমাদের কনস্টিটিউশনটাই একটা ল এবং এর মধ্যে অনেক কনস্টিটিউশনাল লজ রয়েছে। তো সেই কনস্টিটিউশনাল লগুলি কেন এখানে রাখা হয়েছে? তো সবার আগে আমরা একবার কি বলে প্রিঅ্যাম্বলটাকে লিখে নিই, তাহলে বা প্রিঅ্যাম্বলটাকে একবার ঝালিয়ে নিই, প্রিঅ্যাম্বলে অ্যাকচুয়ালি লেখা কি আছে। তাহলে চলে আসুন কনস্টিটিউশনের প্রথম পাতা। আপনাদের কাছে যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকে তাহলে আপনারা দেখুন, অথবা আপনাদের যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকে প্রিঅ্যাম্বলের প্রথমে কি লেখা আছে সেটা দেওয়া থাকবে, আপনাদেরকে কিন্তু সেটা বারবার পড়তে হবে। কথাটা এরকম, উই দ্য people of India have solemnly, আচ্ছা এখানে কিছু পাংচুয়েশন আছে, having solemnly resolve to constitute India into a এবার কিছু শব্দ আছে। তাহলে আমাদের প্রিঅ্যাম্বলে কি লেখা আছে? উই। উই মানে কি? আমরা। এবার এখানে আমরা বলতে কারা? দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের লোকজন। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন, আমরা নিজেরা নিজেদের ওপরে এই কনস্টিটিউশনটা লাগু করছি, এইরকম একটা কথা। যে আমাদের কনস্টিটিউশন পাওয়ার কোথা থেকে পাই? সোর্স অফ পাওয়ার অফ আওয়ার কনস্টিটিউশন ইজ উই দ্য পিপল। এটা কোথায় লেখা আছে? প্রিঅ্যাম্বলে লেখা আছে যে আমরা ভারতবর্ষের লোকজন হ্যাভ
solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic, republic. And to promote and to secure to all its citizens এবার কথার মধ্যে কি বলা হচ্ছে যে আমরা ভারতবর্ষের লোকজন সবাই মিলে একসঙ্গে কি বলবো প্রার্থনা করছি বা একসঙ্গে কি বলবো রিজলভ সলেমনলি রিজলভ কথাটা একটু আপনারা গুগল থেকে মানেটা দেখবেন মানে আমরা একসঙ্গে কথা দিচ্ছি এবং নিজেদের উপরেই কনস্টিটিউশনটা লাগু করছি ও কনস্টিটিউশনের ভেতরে কি কি থাকবে সেটা আমরা ভারতকে কি বানাতে চাইছি কনস্টিটিউট ইন্ডিয়া আমরা ইন্ডিয়াকে কনস্টিটিউট করতে চাইছি কিসে কিসে ভারতকে আমরা পরিণত করতে চাইছি বা ভারতবর্ষকে আমরা এরকমভাবে রাখতে চাইছি একটা সভরেন সভরেন কথাটার বাংলা অর্থ হলো সার্বভৌম তারপর সোশ্যালিস্ট সেকুলার এবার শুধুমাত্র বাংলা অর্থ দিয়ে তো হবে না সভরেন কথাটার অ্যাকচুয়াল ফিল কি বা সোশ্যালিস্ট কথাটার ফিল কি ভারতবর্ষের ক্ষেত্রে কোন সোশ্যালিজম আমাদের ব্যবহার হয় সেকুলার শব্দটার অর্থ কি ডেমোক্রেটিক রিপাবলিক এই কথাগুলোর অর্থ কি অ্যান্ড টু সিকিউর টু অল ইট সিটিজেন সমস্ত সিটিজেনকে আমরা কি সিকিউর করে দেব আমরা তিনটে জিনিস দেব একটা হচ্ছে জাস্টিস একটা হচ্ছে লিবার্টি একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হলো ফ্র্যাটার্নিটি এবার জাস্টিস কি কি এইভাবেই আমাদের মানে কনস্টিটিউশনের প্রথমে লেখা আছে জাস্টিস কি কি একটা হলো সোশ্যাল ইকোনমিক্যাল আচ্ছা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি অফ thought, expression, belief, faith and worship. Belief, faith and worship. Faith and worship. আমরা বলছি মানে সবই বলবো ইকুয়ালিটি of status and opportunity and to promote among them all and to promote among them all are fraternity assuring dignity of individual
assuring dignity of individual and the unity and integrity of nation. Unity and integrity of nation. Acha. In our Constituent Assembly, this 26th day, এর পরেও লাইনটা সম্পূর্ণ, in our Constituent Assembly on this day of 26th day of November, মানে 26 নভেম্বর 1949, do hereby adopt, enact and give ourselves this constitution. সম্পূর্ণটা লিখলাম না, এরপরে এই লাইনটা সম্পূর্ণ এইভাবে আছে। দেখো এখানে ব্যাপারটা কি বলা হচ্ছে যে সভারেনিটি মানে এখানে কি কি শব্দ আছে প্রথমে সেইগুলো দেখি, তারপর সেই শব্দগুলোর ডিপার মিনিং এবং এখানে এইটা ব্যাপারটা কি আগে সেটা জানবো, তারপরে সেই শব্দগুলোর ইম্পর্টেন্স পড়বো এবং সেই শব্দগুলোর অর্থ কি সেটা জানার চেষ্টা করব, একটু এলাবোরেট করার চেষ্টা করব। এই হবে আমাদের ডিসকাশন। কিছু কোর্ট কেসেস একটা দুটো জায়গায় আসবে, কিছু স্কলার আসবেন এবং তারা কি বলেছেন। দেখুন এটা আমাদের কনস্টিটিউশনের একদম প্রথমেই লেখা আছে, আর্টিকেল 1, 2, 3, 4 করে লেখা আছে। তারও আগে এই প্রিঅ্যাম্বল কথাটা লেখা আছে, যেটার অর্থ হলো প্রস্তাবনা। আমরা আমাদের বিভিন্ন বইতেও প্রস্তাবনা দেখতে পাই। তো এটার মাধ্যমে কি বলার চেষ্টা করা হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি। We the people of India have solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. আমরা আমাদের ভারতকে একটি সার্বভৌম, সোশ্যালিস্ট, সেকুলার কথাটার অর্থ হলো ধর্মনিরপেক্ষ। এবার এই ধর্মনিরপেক্ষতারও অনেক মিনিং হয়। বিদেশে এক ধরনের ধর্মনিরপেক্ষতার মিনিং হয়, ভারতবর্ষে এক ধরনের ধর্মনিরপেক্ষতার মিনিং হয়, সেগুলো আমরা দেখব। তারপর ডেমোক্রেটিক মানে কি ভোটের মাধ্যমে ইলেকশন হবে যেখানে। এবার ইলেকশন অনেক রকম হয়, ডাইরেক্ট ইলেকশন হয়, ইনডাইরেক্ট ইলেকশন হয়। একটা হচ্ছে রিপাবলিক কথাটার অর্থ কি আমাদের একটা হেড অফ স্টেট থাকবে, এগুলো আমরা দেখব। এবার অ্যান্ড টু সিকিউর টু অল ইট সিটিজেন, এবং এখানে যত নাগরিকবৃন্দ আছে তাদেরকে কি কি সিকিউর করব, তাদের কি কি রাইটস দেওয়া হবে, তাদেরকে জাস্টিস দেওয়া হবে। জাস্টিস অর্থাৎ কি? ন্যায় বিচার, ন্যায় মেনলি ন্যায় বিচার। তো জাস্টিস কীরকম জাস্টিস তাদেরকে দেওয়া হবে? একটা সোশ্যাল জাস্টিস দেওয়া হবে, একটা ইকোনমিক জাস্টিস দেওয়া হবে এবং একটি পলিটিক্যাল জাস্টিস দেওয়া হবে। এরকম সমস্ত সোশ্যাল জাস্টিসও দেওয়া হবে, অর্থাৎ সামাজিক দিক থেকে কেউ নিপীড়িত হবে না। কেউ নিজেকে উঁচু সম্প্রদায়ের এবং কেউ নিজেকে নিচু সম্প্রদায়ের মনে করে একে অপরের মধ্যে ডিসক্রিমিনেট করছে, এটা কিন্তু আমাদের দেশে বেআইনি। আমরা দেখব লয়ের মাধ্যমে এটা প্রহিবিট করা আছে। তারপর ইকোনমিক জাস্টিস অর্থাৎ কি? কেউ যে কোনো রকমের ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবার তার মানে কি? যে মানুষকে কাজের অধিকার দিতে হবে। ততদূর কি আমরা পৌঁছতে পেরেছি আদৌ? দেখুন, কনস্টিটিউশন কিন্তু একটা লাইভ ডকুমেন্ট এবং আমাদের দেশের উন্নতির সঙ্গে সঙ্গে, আমাদের দেশের প্রগতির সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন চেঞ্জ হবে। কিন্তু এই কনস্টিটিউশনের মেন ফিলোসফিটা কি, সেইটা দেওয়া আছে এই প্রিঅ্যাম্বলে। সবার প্রথমে সংক্ষিপ্ত কনস্টিটিউশনটা বা কনস্টিটিউশনের একটা কি বলবো গাইডিং প্রিন্সিপাল এখানে দেওয়া আছে। তারপর লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। দেখুন, লিবার্টি আর ফ্রিডম দুটো মানে কিন্তু স্বাধীনতা। আমরা ফ্রিডম চাই না, আমরা লিবার্টি চাই। আমরা ফ্রিডম কেন চাই না, লিবার্টি কেন চাই, সেটা আমরা যখন রাইট টু ফ্রিডম পড়বো তখন আমরা আরো ভালো করে পরিষ্কার করবো। একটু বলি,
যে ফ্রিডম কথাটার অর্থ হলো অবাধ স্বাধীনতা, যে আমি সবকিছুতে স্বাধীন, আমি যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি। আমার কখনো ইচ্ছা হলো আমি আপনাকে মারলাম, আপনার কখনো ইচ্ছা হলো আপনি আমাকে মারলেন এবং বললেন যে ফ্রিডম আছে, যত খুশি সেটা করলে তো হবে না। তাহলে ফ্রিডম দরকার আমাদের, কিন্তু কিছু রেস্ট্রিকশন দরকার, যে আমি আমার স্বাধীনতা অনুযায়ী আমার কাউকে, আপনাকে দেখে আমার ইচ্ছা হলো যে আপনাকে আমি মারব, পেটাবো, কেন? আমার ইচ্ছা, এটা হতে পারে না, তাই না? তো লিমিটেড ফ্রিডম, অর্থাৎ আপনাকে লয়ের মাধ্যমে কিছু রেস্ট্রিকশন দেওয়া হবে এবং তারপরে আপনাকে ফ্রিডম দেওয়া হবে, যে ঠিক আছে আপনি কথা বলতে পারেন, আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে, ফ্রিডম অফ স্পিচ রয়েছে, কিন্তু আপনি দেশ বিরোধী কোনো কথা বলতে পারেন না, আপনি কোনো সম্প্রদায়ের এগেনস্টে কোনো কথা বলতে পারেন না। এটা আপনার ওই রাইট টু ফ্রিডমের, যাকে বলে ফ্রিডম অফ এক্সপ্রেশনে, আপনাকে এই অধিকারটা দেওয়া নেই যে আপনি যে কোনো কিছু বলতে পারেন, দেশের এগেনস্টে আপনি কথা বলতে পারেন, বা একটি দেশের সঙ্গে অন্য দেশের, আমাদের দেশের সঙ্গে অন্য দেশের ভালো সম্পর্ক রয়েছে, সেই ফ্রেন্ডলি কান্ট্রি সম্বন্ধে আপনি খুব খারাপ কথা বলতে পারেন, এটা আপনার অধিকারে নেই। আমরা রিজনেবল রেস্ট্রিকশনগুলো পড়ব, যখন ল পড়ব আমরা বুঝতে পারব। তাহলে লিবার্টি, কিসে কিসে লিবার্টি দেওয়া আছে? সেরকম লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। বুঝলাম? তার মানে কি, আমাদের যে কোনো কিছু থট মানে ভাবা, ভাবনা চিন্তা করা, ভাবনা চিন্তা। এক্সপ্রেশন মানে কি, প্রকাশ করা। এই শব্দগুলি, এই যে থট, এক্সপ্রেশন, এরপরে বিলিফ, বিলিফ মানে কি, বিশ্বাস। ফেথ অ্যান্ড ওরশিপ, এগুলো মানে কি, পূজা অর্চা করা। ফেথ মানে কি, তার কি হলো, আস্থা। আর ওরশিপ মানে কি, পুজো করা। আর লিখলাম না। এগুলোর লিবার্টি আছে, অর্থাৎ আপনি এমনভাবে করতে পারেন যে অন্য সম্প্রদায় যেন সেটাতে আঘাতপ্রাপ্ত না হয়। এবার আমাদের যে কোনো কিছু চিন্তা ভাবনা করা এবং নিজের চিন্তাকে প্রকাশ করা। এবার এই এক্সপ্রেশন শব্দটার মধ্যে কিন্তু অনেক কিছু আসে। এক্সপ্রেশন শব্দটার মধ্যে কথা বলা আসে, এই যে আমি আপনাদেরকে হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝাচ্ছি, এটা আসে। এক্সপ্রেশন মাধ্যমে কখনো মুখ ভ্যাংচানো, কখনো কাউকে ব্যঙ্গ করা, আপনি মাস্ক পরে কারোর এগেনস্টে কোনো স্লোগান দিলেন, সব কিছুই আসে। এবার বিলিফ, আমাদের লিবার্টি অফ বিলিফ আছে, আমরা যে কোনো কিছু বিশ্বাস করতে পারি, ততক্ষণ সেটা বিশ্বাস করতে পারবো যতক্ষণ সেটা অন্য কাউকে আঘাত না করবে। ফেথ অ্যান্ড ওরশিপ, প্র্যাকটিস করার। এই মানেগুলো আমাদের ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হবে। তারপর একটা কথা আসে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি, সাম্যতা বা সমতা। ইকুয়ালিটিরও অনেক ধরনের ডিসকাশন আমরা দেখব। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল। কি বলছে? ইকুয়ালিটি অফ স্ট্যাটাস। স্ট্যাটাস মানে কি? স্ট্যাটাস মানে হলো ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, মানে ভারতবর্ষের সিটিজেন হিসাবে সবাই ইকুয়াল। ভারতবর্ষের সিটিজেন হিসাবে সবাই সমান পরিমাণ অপরচুনিটি পাবে। অপরচুনিটি অর্থাৎ যেমন জব, যেমন সরকারি চাকরির পরীক্ষায় কেউ কোনো রকমভাবে ডিসক্রিমিনেশন, অর্থাৎ আমি বলতে চাইছি নেগেটিভ ডিসক্রিমিনেশন হয় না। যেমন কোনো একটা স্পেসিফিক কমিউনিটি থেকে আসার জন্য কাউকে চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম হয় না। আবার কেউ ছেলে বা মেয়ে, অর্থাৎ তাকে আমি সেক্সের বেসিসে ডিসক্রিমিনেশন করছি, তাহলেও এরকম হয় কি কখনো যে শুধুমাত্র ছেলেরা বা শুধুমাত্র মেয়েরা চাকরির পরীক্ষার জন্য বসতে পারবে? ঠিক আছে, একটা দুটো জায়গায় হয় যেখানে দরকারই ওরকম, ছেলেই দরকার। তো সকলকে সমান অপরচুনিটি দিতে হবে।
and to promote among them all. এটা যখন আর্টিকেল 15, 16 এগুলো আমরা পড়বো তখন আমরা ইকুয়ালিটি শব্দটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তারপর ফ্র্যাটার্নিটি কথাটার অর্থ হলো ভ্রাতৃত্ব। assuring dignity of individual and the unity and integrity of nation. দেখো, ফ্র্যাটার্নিটি মানে কি, আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব থাকা দরকার। আমাদের দেশের যে ফিজিক্যাল বাউন্ডারি, এবার একটা তো কোনো এরকম লাইন টানা নেই যে এইরকম ভাবেই দেশ হবে। ন্যাচারালি কোনো লাইন কি টানা আছে? আমাদের দেশ কেবলমাত্র আমাদের মনের ভেতর আমরা যেরকম ভাবে দেশকে কল্পনা করি। এবার আমরা সকলে মিলে যদি মনে করি যে আমরা একটা ভালো দেশ বানানোর চেষ্টা করব, যেখানে সবাই সমান, অর্থাৎ একটা সাইকোলজিক্যাল ইউনিটি, এটাও কিন্তু আসে ফ্র্যাটার্নিটির মাধ্যমে। ভ্রাতৃত্ব এরা কি, যে আমরা সিটিজেন, আমরা এগুলোর মানে ডিটেলে যাব। আমরা এখন জাস্ট একবার পড়ে আচ্ছা এরকম বিষয় এটা বোঝার চেষ্টা করছি, কয়েকজনের মন্তব্য দেখব। তো যেমন সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ, আপনি এবং আমি ভারতবর্ষের সিটিজেন, আপনারও একটি সিটিজেনশিপ, আপনি একটি দেশেরই সিটিজেন হতে পারবেন, সেটি ভারতের। আমাদের দেশে ডুয়েল সিটিজেনশিপ নেই, অর্থাৎ ভারতের সিটিজেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমেরিকার সিটিজেন হবেন এরকম হয় না, কিন্তু আমেরিকার আছে। আপনি ব্রিটেন এবং আমেরিকা দুটো দেশেরই সিটিজেন একসঙ্গে হতে পারেন। তো আমাদের দেশে ওসব নেই। আমাদের দেশে সিঙ্গেল সিটিজেন, আইদার তুমি ভারতের অর তুমি ভারতের নও। এবার এটার উপর ডিসকাশন আছে, কিন্তু অত ডিসকাশনে আমরা কি বলবো, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের অপশনাল তো করছি না যে অত বেশি ডিসকাশনে আমরা যাব। তো ফ্র্যাটার্নিটি কি অ্যাসিওর করে, যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশন। আর in our Constituent Assembly on 26th November 1949 hereby adopt, enact and give ourselves this constitution. এই 26শে নভেম্বর 1949 এই ডেটটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের প্রিয়াম্বলে মেনশন আছে। কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিটিউশন এনাক্ট হয় কবে? 26শে জানুয়ারি, ক্ষমা করবেন, 1950 সালে। এটা আমরা হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখব। এবার এই প্রিয়াম্বলের তাহলে কিভাবে ইহাকে কিছু স্কলার বর্ণনা করেছেন। এই যে প্রিয়াম্বলকে, একটা মন্তব্য এরকম হতে পারে, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। Identity card of the Constitution. এই মন্তব্যটা কে করেছেন? এই মন্তব্যটা করেছেন নানি পালখিওয়ালা। ইনি একজন ডিস্টিংগুইশড জুরিস্ট ছিলেন, কনস্টিটিউশনাল এক্সপার্ট ছিলেন, কনস্টিটিউশন এক্সপার্ট। তো তিনি বলেছিলেন যে কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড প্রিয়াম্বলকে বলা যাবে। সবই প্রিয়াম্বল সম্পর্কে মন্তব্য, প্রিয়াম্বল সম্পর্কে মন্তব্য। তারপর 2 নম্বর একটা মন্তব্য আমরা দেখতে পারি যে পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। Political horoscope of Indian Constitution. ইনি কে বলেছেন? কে এম মুন্সি। কে এম মুন্সি, কে এম মুন্সি। তারপর
আমাদের এই যে থাকে, এই দুটি মন্তব্য থাকে। এখন আর একটি মন্তব্য ছিল, সেটা আমি ভুলে গেছি, এখানেও লেখা নেই, আমি পরে আপনাদেরকে বলে দেব। এবার এখানে এই যে উই দ্য পিপল, এই যে কথাটা লেখা আছে, এই উই দ্য পিপল এটা কোথা থেকে ইন্সপায়ার হয়েছে? ইন্সপায়ার্ড ফ্রম ইউএস কনস্টিটিউশন। একটা বিষয় গেল না, ইউএস কনস্টিটিউশন থেকে আমরা উই দ্য পিপল কথাটা নিয়েছি, এবং এটাই হলো সোর্স অফ পাওয়ার কনস্টিটিউশন। অর্থাৎ কনস্টিটিউশন এত ক্ষমতা, এই কনস্টিটিউশন বইটা একটা বই, কনস্টিটিউশন এটা মনে রাখবেন, যে কনস্টিটিউশন বইটাতে যা লেখা আছে ওই অনুসারেই দেশ চলবে। এই পাওয়ারটা কনস্টিটিউশন কোথা থেকে পেল? অ্যাকচুয়ালি এই পাওয়ারটা মানে মেন এগ্রিমেন্টেড একটা এরকম, যে আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা বা উই দ্য পিপল অফ দিস নেশন, আমরা এই দেশের জনগণ, আমাদের ওপর এই বইটা এবং এই বইটাতে লেখা লগুলো নিজের উপরে কি বলবো প্রেরণ করছি, যাতে এই দেশের যত সমস্ত কাজকর্ম হবে এই বইটাতে যা লেখা আছে সেই অনুসারে হবে। মানে এইরকম একটা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট। এবং সেইখানে সবার প্রথমে এটা কোথায় লেখা আছে, যে আমরা আমাদের দেশে এটা লাগু করছি, এই কথাটা কোথায় লেখা আছে? এই যে এইখানে, এই প্রিয়াম্বেলে সবার প্রথমে। আর আমাদের দেশটাকে আমরা কিরম দেশ হিসেবে বানাতে চাইছি? আমরা একটা সভরেন দেশ বানাতে চাইছি, একটা সার্বভৌম। অর্থাৎ আমরা আমাদের নিজেদের অধিকার রয়েছে। আমরা কি করব না করব সেটা আমেরিকাকে জিজ্ঞেস করে করব না, আমরা নিজেরাই করব, আমরা পরের দিনকে দেখব। তারপর সোশ্যালিস্ট, আমাদের দেশের ডেমোক্রেটিক সোশ্যালিজম রয়েছে, যেটা গান্ধিয়ান সোশ্যালিজম থেকে অনেক বেশি কি বলবো ইন্সপায়ার্ড হয়েছে। আমরা এত টার্ম তো এখন বুঝতে পারবো না, তবে মোটামুটি শব্দগুলো শুনে একটু মস্তিষ্ক, আচ্ছা ঠিক আছে, ডেমোক্রেটিক সোশ্যালিজমের একটা শব্দ আছে, স্টেট সোশ্যালিজম এরকম একটা শব্দ আছে, পরের দিনও আসবে। শব্দগুলো এখন আপনাদের সম্পূর্ণ মাথায় আসবে না, এটা যতটা সম্ভব আপনারা বুঝবেন, এবং তারপরে আস্তে 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 যখন পুরো সাবজেক্ট আমাদের ইকোনমিও শেষ হবে, তখন আমরা এই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো। তো ওই জন্য কিছু শব্দ বুঝতে না পারলে, বই পড়েও বুঝতে না পারলে চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সত্যি যে একটা সাবজেক্ট অন্য সাবজেক্টের পড়াশোনা না জানলে করা যাবে না, এইরকম যদি আপনি একটু ডিপে যান, ঠিক আছে? তো আমরা দেখছি কতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করা, এবং একজন টিচারের কর্তব্য যে ওই যে অন্ধকারাচ্ছন্ন জায়গা, যে জায়গাটা আমরা বুঝতে পারি না, সেই জায়গাটাকে অল্প অল্প পরিষ্কার করে দেওয়া। তো সেটা অল্প অল্প যতটা বেশি যে পরিষ্কার করতে পারবেন, সেই তত বড় মাপের টিচার। আমি চেষ্টা করবো বেশ ভালোভাবে সেগুলো একটু পরিষ্কার করা, আরও যত দিন যাবে আপনাদের আরও পরিষ্কার হতে হতে যাবে, তো সেগুলো নিয়ে চাপ নেই। এবার এই কনস্টিটিউশনের প্রথমে যে প্রিয়াম্বলটা লেখা আছে, সেখানে আমি কি বললাম, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ এখান থেকে যে আমরা পাওয়ার নিচ্ছি, বা সোর্স অফ দ্য কনস্টিটিউশন, সোর্স অফ পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন। তারপর এটার ক্যারেক্টার, আমাদের দেশের ক্যারেক্টার কীরকম হবে, এটাই হচ্ছে ওই সভরেন, সোশ্যালিস্ট, ঠিক আছে? সোশ্যালিস্ট মানে পরের দিন বোঝাবো সেকুলার, অর্থাৎ ধর্মনিরপেক্ষ। এবার আমাদের দেশের বিদেশে ধর্মনিরপেক্ষ মানে কি? স্টেট কোনো ধর্মের ধারে কাছে যাবে না, ধার্মিক কাজকর্ম যা হবে না হবে স্টেট তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এই আমাদের দেশে যেরকম দেখেন যে রাখি পূর্ণিমা, বা একটু যেমন দিওয়ালি বা ঈদ বা বুদ্ধ পূর্ণিমা বা গুরু নানক এর জন্মদিন, এই সমস্ত দিনগুলিতে আমরা সারা ভারতে ছুটি পাই। তার অর্থ কি? স্টেট সমস্ত ধর্মকে ইকুয়াল নজরে দেখছে। দুটো মিনিং হয়, একটা হচ্ছে স্টেট
কোনো ধর্মকে, ধর্ম বলতে আমি এখানে রিলিজিয়ানের কথা বলছি, স্টেট সমস্ত রিলিজিয়ানকেই কি বলবো, রিলিজিয়ানের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। অফিস তোমার অফিসের মতো চলবে, কোন দিন কি হচ্ছে না হচ্ছে কোনো স্টেটের কোনো মাথা ব্যথা নেই, কোনো ছুটি ফুটি এসব কিছু নেই। এইগুলো হচ্ছে বিদেশে হয়, আমরা দেখব। আর আমাদের দেশের সেকুলারিজমটা কীরকম, গান্ধীজির বলা কথা অনুযায়ী যে সর্বধর্ম সমভাব, এরকম একটা কথা, যে সমস্ত ধর্মকেই ইকুয়াল নজরে দেখা হবে। অথবা আপনি এটা বলতে পারেন যে স্টেট উইল মেনটেন ইকুই ডিস্টেন্স ফ্রম অল রিলিজিয়ান, স্টেট সমস্ত রিলিজিয়ান থেকে ইকুই ডিস্টেন্স মেনটেন করে চলবে, সমান দূরত্ব বজায় রেখে চলবে, কোনো ধর্মকে বেশি প্রাধান্য কোনো ধর্মকে কম প্রাধান্য এরকম দেওয়া হবে না। আর সেকুলারের উল্টো হচ্ছে থিওক্রেটিক, একটা সেকুলার স্টেট যে সমস্ত ধর্মকেই মান্যতা দেয় অথবা কোনো ধর্মকেই মান্যতা দেয় না, সব থেকেই দূরত্ব বজায় রাখে, এরকম একটা ধারণা। আর একটা থিওক্রেটিক স্টেট না, স্টেট একটা ধর্মকে তার স্টেট রিলিজিয়ান হিসেবে ঘোষণা করে, এবং অন্যান্য রিলিজিয়ানের মানুষেরও সেই দেশে রাইট থাকতে পারে, রাইট নাও থাকতে পারে। যেমন আপনি পাকিস্তান দেখুন বা বর্মা দেখুন, পাকিস্তানের স্টেট রিলিজিয়ান হলো ইসলাম। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে ইসলাম বাদে অন্যান্য যে সমস্ত ধর্মবৃন্দ রয়েছে তাদের অধিকার অনেক বেশি হনন করা হয়। আবার আপনি শ্রীলঙ্কা বা বর্মা দেখতে পারেন, যেখানে স্টেট রিলিজিয়ান বুদ্ধিজম এগুলি থিওক্রেটিক স্টেট, কিন্তু অন্যান্য রিলিজিয়ানের অধিকার খুব বেশি ক্ষুণ্ণ হয় না, আবার কোনো কোনো যুক্তিতে খুব বেশি ক্ষুণ্ণ হয়ও। এটাই তো আমরা জানবো, কোনো কিছুকেই সম্পূর্ণ এক পেশে হয়ে দেখার চেষ্টা না করাই ভালো। ফ্যাক্টস এবং ফিগার্সগুলোকে দেখে নিজের অ্যানালাইসিস করা। ভারত হলো একটি সেকুলার স্টেট। সেকুলার স্টেটের অর্থ এখানে যে উই উইল মেনটেন ইকুই ডিস্টেন্স ফ্রম অল রিলিজিয়ান অথবা সর্বধর্ম সমভাব। আমরা আরও ডিটেলে পরের দিন দেখব। তারপর একটা কথা আসবে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক কথার অর্থ কি, যে ভোট হবে। এবার ভোট কে করাবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে এবার যে দল ক্ষমতায় রয়েছে সেই দল যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে হাতিয়ে নেয়, তাহলে প্রপার ভোট কিভাবে হবে? এটারও তো কনস্টিটিউশনাল সেফগার্ড প্রয়োজন। তাহলে অবশ্যই আছে। আপনারা যখন দেখবেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা পড়বো, তখন ইলেকশন কমিশনকে কত বেশি কনস্টিটিউশনাল সেফগার্ড দিয়েছে, ইলেকশন কমিশনারকে কেউ কিছু করতে পারবে না, খুব খুব কঠিন। এবার ডেমোক্রেটিক, একটা ডেমোক্রেটিক স্টেট আমরা বুঝতে পারছি। তো আমরা প্রথমে নিজেদের উপরে মানে নিজেদের স্টেটকে বলছি যে আমরা পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মানুষ এইরকম একটা স্টেট বানাতে চাইছি। কীরকম? যেখানে কি বলবো, সভরেন, মানে আমাদের নিজের কথাবার্তা আমরা নিজেরা বলতে পারবো, মানে আমরা নিজেরা কি ডিসিশন নেব সেটা বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হবে না, এরকম একটা ব্যাপার। তারপর সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথাটা একটু টুইস্টেড, এই জন্য পরের দিনকে বুঝবো। সেকুলার শব্দটা সম্বন্ধে বেশ খানিকটা আলোচনা করলাম, আরও আলোচনা পরের দিনকে হবে। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক অর্থাৎ প্রপার ভোট হবে। ভোট হওয়ার পরে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাবো আমাদের নিজেদেরকে শাসন করার জন্য। তারপর রিপাবলিক। রিপাবলিক মানে কি, আমাদের একটা হেড অফ দ্য স্টেট থাকবে। আর আমাদের হেড অফ দ্য স্টেটকে, আমাদের হেড অফ দ্য স্টেট হলেন আমাদের রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু মহাশয়া। এবং আমাদের হেড অফ দ্য স্টেট আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকেও বলতে পারি। কনস্টিটিউশনও আমাদের হেড অফ দ্য স্টেট। তো আমাদের ডিসকাশন আজকে আমরা এখানেই রাখছি। আমরা আজকে মেনলি খুব ভালোভাবে এই প্রিয়াম্বলটাকে একটু দেখলাম এবং এটা কীরকম বিষয় এটা বোঝার চেষ্টা করলাম। এবং এর পরের দিন প্রিয়াম্বলের ভিতরের শব্দগুলি আরও ডিটেলে আমরা জানার চেষ্টা করব। পরীক্ষায় আমাদের কোশ্চেন আসলে আমাদের কীভাবে অ্যান্সার করতে হবে সেগুলো তো দরকার, শুধুমাত্র জ্ঞান নিয়ে তো লাভ নেই। পরীক্ষা ক্লিয়ার করাটা আমাদের বেশি উদ্দেশ্য। তো আমাদের আজকের ডিসকাশন আমরা এখানেই শেষ করব। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।